সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি জ্যামিতির আরও কিছু অংশ নিয়ে বা আরও কিছু আলোচনা তোমাদের সামনে করব। জ্যামিতির আমরা প্রথমে আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে বস্তু। এই বস্তুটাকে আমরা ইংলিশে থিং বলতে পারি। কি বলতে পারি? থিং বলতে পারি। যার ভর আছে ও জায়গা দখল করে তাকে বস্তু বলে। অর্থাৎ যার ভর আছে ও জায়গা দখল করে তাকে বস্তু বলে, যেমন বই, চেয়ার, ইট, পাথর ইত্যাদি। কারণ এদের ওজন আছে। ভর বলতে ওজন বোঝায়, তারা কিছু জায়গা দখল করে থাকে, অতএব এটাই হচ্ছে বস্তু। এবার আসি আমরা স্থান। স্থান হচ্ছে স্পেস। তাহলে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ওই বস্তুর স্থান বলে। যদি মনে করো তোমরা একটা রুমের মধ্যে অবস্থান করতেছো, তাহলে তোমরা রুমে যতটুকু জায়গা দখল করে আছো সেটাই হচ্ছে স্থান। তাহলে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ওই বস্তুর স্থান বলে। যেমন একটা ইট যে জায়গা দখল করে তা ইটের হচ্ছে স্থান। তাহলে আমরা কি বুঝলাম? যে বস্তু যার ভর আছে, জায়গা দখল করে, তাকে আমরা বস্তু বলি। আর স্থান হচ্ছে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ওই বস্তুর স্থান বলে। এবার আসি বস্তুর মাত্রা। বস্তুর মাত্রাটা হলো ইংরেজিতে ডাইমেনশন। তাহলে বস্তুর মাত্রা হচ্ছে তিনটা। যেমন দৈর্ঘ্য থাকবে, প্রস্থ ও উচ্চতা থাকবে, বা বেধ থাকতে পারে। তাহলে আমরা কি বললাম? যে বস্তু কোনো নির্দিষ্ট আকারে যখন বস্তু একটা জায়গা দখল করে তখন ওই বস্তু কি করে? ওই বস্তুর স্থান বলে। তাহলে বস্তুর মাত্রাটা হচ্ছে তিনটা, যথা দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা বা বেধ। মাত্রার উপর নির্ভর করে বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথা একমাত্রিক, দ্বিমাত্রিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে বস্তুকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? বস্তুর মাত্রাটা হলো তিনটা। একটা হলো একমাত্রিক, একটা হচ্ছে দ্বিমাত্রিক আর একটা হলো ত্রিমাত্রিক। এক মানে যার একটা থাকবে, দ্বিমাত্রিক মানে দুই বোঝায়, ত্রি মানে তিন বোঝায়। তাহলে একমাত্রিক হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। যে বস্তুর একটি মাত্রা আছে তাকে একমাত্রিক বস্তু বলে। যেমন রেখার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নাই। তাহলে একমাত্রিকটা আমরা বুঝলাম কি? যে বস্তুর একটি মাত্রা আছে তাকে একমাত্রিক বস্তু বলে। যেমন রেখার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নাই। তাহলে চিত্র আমি একটা দেখাইছি। এই চিত্রে এ আর হচ্ছে বি একটা রেখা। এই রেখার শুধু দৈর্ঘ্য আছে, এই রেখার শুধু কি আছে? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দৈর্ঘ্য আছে, কিন্তু এটা প্রস্থ মাপা যাবে না, এটার বেধও নাই। অতএব এটা হচ্ছে একমাত্রিক। এবার আসি আমরা দ্বিমাত্রিক, অর্থাৎ টু ডাইমেনশনাল। যে বস্তুর দুটি মাত্রা আছে তাকে দ্বিমাত্রিক বলে। যে বস্তুর কয়টি মাত্রা আছে? দুটি মাত্রা আছে, তাকে আমরা দ্বিমাত্রিক বলে। যেমন তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, অর্থাৎ তল একটা দ্বিমাত্রিক। তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, অতএব তল একটা হচ্ছে দ্বিমাত্রিক। এবার আসি আমরা ত্রিমাত্রিক। মানে তিন বোঝায়। তাহলে ত্রিমাত্রিক হচ্ছে থ্রি ডাইমেনশনাল। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ তিনটি মাত্রা আছে তাকে দ্বিমাত্রিক বলে। যেমন বাক্স, ইট, বই, খাতা ইত্যাদি। অতএব এদের কি আছে? এদের দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে এবং উচ্চতাও আছে। অতএব এরা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। তাহলে আমরা আসি যে বিন্দু কি? বিন্দুর বৈশিষ্ট্য। বিন্দু হচ্ছে যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেধ অর্থাৎ উচ্চতা নাই, তাকে বলা হবে বিন্দু। তাহলে বিন্দুটা কি? বিন্দুর শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ কিছুই নাই, তাকে আমরা বিন্দু বলতে পারি। তাহলে বিন্দুর আমরা কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানি। বিন্দু হলো জ্যামিতির মৌলিক উপাদান। বিন্দুর কেবল অবস্থান আছে,
বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ বলতে কিছুই নাই। বিন্দুর একটি বৈশিষ্ট্য হলো বিন্দুর কোনো মাত্রা নেই, অর্থাৎ বিন্দুর মাত্রা শূন্য। এবার আসি, দ্বিমাত্রিক জ্যামিতি বা সমতল জ্যামিতি এবং ত্রিমাত্রিক জ্যামিতি বা ঘন জ্যামিতি উভয় জ্যামিতিতে বিন্দুর অবস্থান আছে। তাহলে আমরা বিন্দু সম্পর্কে জানলাম। বিন্দুর কি কি নাই? দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছুই নেই, তাকে আমরা বিন্দু বলি। তাহলে বিন্দুর আমরা কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আসি আমরা রেখা। রেখা কি? রেখা কত প্রকার ও কি কি? তাহলে রেখা আমরা ইংলিশে বলতে পারি এটাকে লাইন। ইংলিশে কি বলতে পারি? লাইন। একটি বিন্দুর পথ চলাকে বা চলার পথকে রেখা বলা হয়। তাহলে একটা বিন্দুর পথ চলাকে বা চলার পথকে রেখা বলা হয়। একটা বিন্দু সে কোন দিকে যাবে, সে কি সোজা যাবে, নাকি সে বাঁকা যাবে, নাকি সে কোন মুখে যাবে, এই বিন্দুটার পথ চলাকে আমরা রেখা বলতে পারি। তাহলে রেখা কোনো প্রান্ত বিন্দু নাই, তাই এটাকে উভয় দিকে চালনা করা যায়। যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নাই, তাকে রেখা বলা হয়। রেখা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। রেখা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। তাহলে সরল রেখাটা সম্পর্কে আমরা জানি, কোনো বিন্দু সরল পথে চলে এবং উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে সরল রেখা বলে। তাহলে কোনো বিন্দু যদি সরল পথে চলে এবং উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে সরল রেখা বলে। এক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যে পথ অতিক্রম করবে, এই পথের দিক পরিবর্তন করতে পারবে না, তবে সেই রেখাকে আমরা সরল রেখা বলি। তাহলে সরল রেখাটা আমরা কাকে বলতেছি? যে কোনো বিন্দু সরল পথে চলে এবং উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে সরল রেখা বলে। তাহলে একটি বিন্দু কি করলো? একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যে পথ অতিক্রম করবে, এই পথের দিক পরিবর্তন করতে পারবে না, তবে সেই রেখাকে আমরা সরল রেখা বলবো। যেমন চিত্রে দেখাইছি, এই বিন্দু থেকে রেখাটা সোজাসুজি গেছে, অতএব এটা একটি সরল রেখা। এবার আসি বক্ররেখা। বক্র শব্দের অর্থ বাঁকা। তাহলে কোনো বস্তু যদি আঁকা বাঁকা পথে চলে এবং উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে বক্ররেখা বলে। তাহলে কোনো একটা বস্তু যদি আঁকা বাঁকা পথে চলে এবং উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে বক্ররেখা বলে। এক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যে পথ অতিক্রম করে বা করবে এবং এই পথের দিক পরিবর্তন করবে, তবেই সেই রেখাকে বক্ররেখা বলে। তাহলে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে যাইতে যে পথ অতিক্রম করবে এবং এই পথের দিক যদি পরিবর্তন হয়, তবে সেই রেখাকে আমরা বক্ররেখা বলি। সরল রেখা কি করে? সোজা পথে যায়। তাহলে বক্ররেখা কি করে? সোজা পথ থেকে একটা পথ থেকে আর একটা পথে যাইতে যে সকল দিক পরিবর্তন করে, এই পথের দিক পরিবর্তন করে সেই রেখাকে আমরা বক্ররেখা বলি। তাহলে বিন্দুটি এ থেকে শুরু করে এদিক দিয়ে বি বিন্দুতে আসছে, অতএব এটা বাঁকা হয়ে আসছে, অতএব এটাই একটা বক্ররেখা। এবার আসি আমরা রেখার বৈশিষ্ট্য। রেখার বৈশিষ্ট্যগুলো কি কি? একটা যদি রেখা হয়, রেখার অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। তাহলে দুটি বিন্দুর সাথে একটি রেখা তৈরি হয়, তার দৈর্ঘ্য হলো দুটি বিন্দুর মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দুটি বিন্দুর সাথে একটি রেখা যদি তৈরি হয়, তার দৈর্ঘ্য হলো দুটি বিন্দুর মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে রেখার শুরু বা শেষ নাই। রেখার শুরু আছে কিন্তু শেষ নাই। বিন্দু যে পথে অগ্রসর হয় সেটাই হচ্ছে রেখা। যেহেতু রেখার শুরু বা শেষ নাই, সেহেতু এর কোনো প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু নেই। রেখা সোজা বা আঁকা বাঁকা যে কোনো প্রকার হতে পারে। তাহলে রেখা থেকে রশ্মি এবং রেখাংশের সৃষ্টি হয়। রেখার প্রস্থ নেই, রেখার উচ্চতা নেই, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বহুভুজ আঁকতে সরল রেখা প্রয়োজন হয়। সরল রেখা নিজেকে কখনো ছেদ করতে পারে না। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বহুভুজ যখন আমরা আঁকতে যাব, তখন সরল রেখার প্রয়োজন হবে। সরল রেখা নিজেকে কখনো
ছেদ করতে পারে না। এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু অবগত হই যে রেখাংশটা কি। কোনো রেখার অংশ যার দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে। তাহলে কোনো রেখার অংশ যার দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে। যেমন এ একটি রেখা, এ একটি বিন্দু, ই একটি বিন্দু। অতএব এই যে রেখাটা আছে এই রেখাটার নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে, সি থেকে ডি গেছে, ডি থেকে ই গেছে। এই সকল কিছু হচ্ছে রেখাংশ। এই সকল কিছু হচ্ছে রেখাংশ। এটা হচ্ছে রেখাংশের একটা আমি তোমাদের চিত্র দেখাইলাম। এবার আসবো, তাহলে এই রেখাংশে দেখা যাচ্ছে যে এ বি, তাহলে চিত্রে আমরা কি দেখতে পারলাম যে এ বি, বি সি, সি ডি, ডি ই প্রত্যেকটি এক একটি রেখাংশ, এক একটি রেখাংশ, প্রত্যেকটি এক একটি রেখাংশ অর্থাৎ রেখার অংশ। তাহলে দুই প্রান্ত বিন্দুর দূরত্বই রেখাংশের দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে দুই প্রান্ত বিন্দুর দূরত্বই রেখাংশের দৈর্ঘ্য, রেখাংশের দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে আমরা রেখাংশ সম্পর্কে অবগত হলাম যে রেখাংশটা কি। কোনো রেখার অংশ যার দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে। চিত্রে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। তাহলে চিত্রে এ বি, বি সি, সি ডি, ডি ই প্রত্যেকটি এক একটি রেখাংশ। তাহলে দুই প্রান্ত বিন্দুর দূরত্বই রেখাংশের দৈর্ঘ্য নির্দেশ করে। অতএব আমরা রেখাংশ সম্পর্কেও অবগত হলাম। এবার আমরা রশ্মি সম্পর্কে জানব। এবার আমরা রশ্মি সম্পর্কে, রশ্মি অর্থাৎ রে, কোনো রেখার অংশ যার এক প্রান্ত বিন্দু স্থির এবং অপর প্রান্ত বিন্দুকে বর্ধিত করা যায় তাকে রশ্মি বলে। তাহলে কোনো রেখার অংশ যার এক প্রান্ত বিন্দু স্থির আর অপর প্রান্ত বিন্দুকে বর্ধিত করা যায় বা বাড়ানো যায় তাকে রশ্মি বলে। যেমন এই চিত্রে আমি দেখাইছি যে এ থেকে বি, অর্থাৎ এ হচ্ছে এ একটা বিন্দু স্থির রেখে যখন আমরা একে বি পর্যন্ত বর্ধিত করলাম, অতএব এটা একটা রশ্মিতে পরিণত হলো। কি রশ্মিতে পরিণত হলো? এ বি একটি রশ্মিতে পরিণত হলো। অর্থাৎ ইহার এ প্রান্ত বিন্দু স্থির এবং বি প্রান্ত বিন্দু কিন্তু এখানে সীমাহীন, অর্থাৎ বি প্রান্ত বিন্দুটা আরো সামনের দিকে যেতে পারে। অতএব এটা একটা হচ্ছে রশ্মি, এটা একটা হচ্ছে রশ্মি। দেখো তোমাদের বিশেষ দ্রষ্টব্য একটা জিনিস দেখায়, রেখার প্রতীকটা কিভাবে তোমরা রেখার প্রতীকগুলোকে, এটা একটা রেখার প্রতীক, রেখাংশের প্রতীক, এটা একটা রেখাংশ, এটা একটা রশ্মির প্রতীক। তাহলে রেখার প্রতীকটাও আমি দেখাইলাম, রেখাংশের প্রতীকটাও দেখাইলাম, রশ্মির প্রতীকটাও আমি তোমাদের দেখাইলাম। এবার দেখি পরস্পরছেদী সরল রেখা। পরস্পরছেদী সরল রেখা, দুটি সরল রেখা একই বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করলে ওই রেখা দুটিকে পরস্পরছেদী সরল রেখা বলে। ওই বিন্দুটিকে রেখা দুটির ছেদ বিন্দু বলে। তাহলে দুটি সরল রেখা একই বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করলে, তাহলে দুটি সরল রেখা যদি একই বিন্দু, এখানে নির্দিষ্ট একটা বিন্দু, এই বিন্দু দিয়ে অতিক্রম করছে, তাহলে দুটি সরল রেখা একই বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করলে ওই রেখা দুটিকে পরস্পরছেদী সরল রেখা বলা হয়। ওই বিন্দুটিকে রেখা দুটির ছেদ বিন্দু বলে। যেমন চিত্রে পরস্পরছেদী সরল রেখা, মানে দুইটি সরল রেখা, তাহলে এ বি একটি রেখা, সি ডি একটি রেখা, এই দুটি রেখা কি করছে? নির্দিষ্ট বিন্দু ও দিয়ে ছেদ করছে। দুটি সরলরেখা একই বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করলে ওই রেখা দুটিকে পরস্পরছেদী সরলরেখা বলে।
আর এই বিন্দু দুটিকে রেখা দুটির ছেদ বিন্দু বলে। তাহলে আমরা কি করলাম, এ বি একটি সরল রেখা, সিডি একটি সরল রেখা কি করছে, ও বিন্দু দিয়ে ছেদ করছে। তাহলে এই দুইটি রেখাকে আমরা পরস্পরছেদী সরল রেখা বলতে পারি, আর এই ও বিন্দুটা হচ্ছে এই রেখা দুটির ছেদ বিন্দু। তাহলে আমরা পরস্পরছেদী সরল রেখা সম্পর্কে অবগত হইলাম। এবার আমি তোমাদের সমবিন্দু রেখা সম্পর্কে একটু আলোচনা করব। সমবিন্দু রেখা সম্পর্কে একটু আলোচনা করব। সম শব্দের অর্থ কি, সমান। তাহলে 3 বা ততোধিক সরলরেখা যদি একটি সাধারণ বিন্দু থাকে তবে ওই বিন্দুকেই সমবিন্দু রেখা বলা হয়। 3 বা ততোধিক রেখা, অতএব 3টি অথবা তারও বেশি সরলরেখা যদি একটি সাধারণ বিন্দু থাকে তবে ওই বিন্দুকে সমবিন্দু রেখা বলা হয়। তাহলে রেখাগুলো ও বিন্দুতে সমবিন্দু রেখা, রেখাগুলো ও বিন্দুতে একটা সমবিন্দু রেখা হয়েছে। তাহলে 3টার অধিক যদি 3 বা ততোধিক সরলরেখার যদি একটি সাধারণ বিন্দু থাকে তবে ওই বিন্দুকেই সমবিন্দু রেখা বলা হয়। তাহলে রেখাগুলো ও বিন্দুতে সমবিন্দু রেখা। এবার আসি সমান্তরাল সরলরেখা, অর্থাৎ প্যারালাল লাইন। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে সমান দূরত্বে অবস্থান করে তবে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। আমরা আবারও বলি, সমান্তরাল সরলরেখা হচ্ছে কি, সমান্তরাল অর্থাৎ একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে সমান দূরত্বে অবস্থান করে তাকে সমান্তরাল সরলরেখা বলে। অতএব দুটি সরলরেখার লম্ব দূরত্ব সর্বদা সমান হলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। এটাকে আমরা এভাবেও বলতে পারি, দুটি সরলরেখার লম্ব দূরত্ব সমান হলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে আমি কি দেখাইছি, এ বি একটি সরলরেখা, সিডি একটি সরল রেখা, অর্থাৎ এই দুটো হচ্ছে সমান্তরাল সরল রেখা। ক্লিয়ার হচ্ছে না? তাহলে দুটি সরলরেখার লম্ব দূরত্ব সর্বদা সমান হলে তাদেরকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারি। তাহলে চিত্রে এ থেকে বি একটি সরলরেখা, সি থেকে ডি একটি সরলরেখা। এই যে সরলরেখার আমি একটা চিত্র তোমাদের আর্ট করে দেখছি, এখানে পি কিউ আর আর এ বি এ সিডি সরলরেখা দুটি লম্ব দূরত্ব পি কিউ আর হচ্ছে আর এস। সুতরাং এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা। এ বি ও সিডি সমান্তরাল সরলরেখাকে সংক্ষেপে এ বি, এটা হলো সরলরেখার চিহ্ন, সিডি এভাবে আমরা লিখতে পারি। তাহলে দুইটি সরলরেখা। এবার আসি আমরা ছেদক। ছেদকটা সম্পর্কে একটু জানি, অর্থাৎ সেক্টর। একটি সরলরেখা যদি 2 বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে ছেদক বলে। ছেদকটা আমরা কি বুঝবো, একটা সরলরেখা যদি 2 বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে আমরা ছেদক বলবো। 2 বা ততোধিক সরলরেখা, মনে করি এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এটা হলো 2টা, এখানে একটা সরলরেখা, এটা হলো 3টা। একটি সরলরেখা যদি 2 বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে আমরা ছেদক বলতে পারি। তাহলে চিত্রে এটা একটা সরলরেখার ছেদকের চিত্র দেখাইলাম, এটা একটা ছেদকের চিত্র দেখাইছি। তাহলে এই চিত্রে আমরা কি বুঝতে পারলাম, এ বি সিডি, এ বি সরলরেখা আর হলো সিডি সরলরেখা দ্বয়কে ইএফ সরলরেখা, ইএফ সরলরেখা ছেদ করেছে। তাহলে ইএফটাই হচ্ছে এখানে একটা ছেদক। তাহলে চিত্রে আমরা কি বুঝতে পারছি, এ বি সরলরেখা, সিডি সরলরেখা, এই ইএফ সরলরেখা কি করছে, ছেদ করছে। অতএব ইএফটাই হচ্ছে একটা ছেদক। এবার আসি আমরা তল সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে তল সম্পর্কে একটু আলোচনা করি, অর্থাৎ সারফেস মানে তল। যে কোনো ঘনবস্তুর পিঠ বা উপরিভাগকে তল বলে। তো যে কোনো ঘনবস্তুর পিঠ বা উপরিভাগকে আমরা কি বলি, তল বলে। অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই
তাকে তল বলে। যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই তাকে তল বলে। তলের মাত্রা হচ্ছে দুইটি। তল হচ্ছে দুই প্রকার, যথা একটা হলো সমতল আর একটা হচ্ছে বক্রতল বা অসমতল। তাহলে সমতল আর একটা হচ্ছে কি বক্রতল। তাহলে তল সম্পর্কে আমরা কি জানলাম, যে কোনো ঘনবস্তুর পিঠ বা উপরিভাগকে তল বলে। যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই তাকেই তল বলে। তলের মাত্রা হচ্ছে দুইটি, অর্থাৎ তল দুই প্রকার, একটা হলো সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে সমতল দেখো, সমতলটা হচ্ছে প্লেন সারফেস, যে তলের সর্বদাই সমান, যে তলের সর্বত্রই সমান বা মসৃণ তাকে সমতল বলে। যেমন টেবিলের পৃষ্ঠ, আয়নার পৃষ্ঠ ইত্যাদি। তাহলে যে তলের সর্বত্রই সমান বা মসৃণ তাকেই সমতল বলে, যেমন টেবিলের পৃষ্ঠ বা আয়নার পৃষ্ঠ ইত্যাদি। এবার আসি বক্রতল বা অসমতল, কার্ভ সারফেস। তাহলে বক্রতল বা অসমতল, বক্র শব্দটার অর্থই হচ্ছে বাঁকা। তাহলে যে তলের কোথাও উঁচু বা কোথাও নিচু তাকে বক্রতল বলে। যেমন বল, আপেল, ডিম ইত্যাদির পিঠ, এটা হচ্ছে কি, এরা হচ্ছে বক্রতল। এরা হচ্ছে কি বক্রতল। এবার আমরা আর একটা বিষয় সম্পর্কে একটু জানি, ঘনবস্তু, ইংলিশে আমরা বলতে পারি সলিড। যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেদ আছে তাকে ঘনবস্তু বলে। তাহলে যে বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বেদ আছে তাকে ঘনবস্তু আমরা বলতে পারি। যেমন ইট, বই, বাক্স ইত্যাদি। তাহলে ঘনবস্তুকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়, কারণ এর মাত্রা হচ্ছে তিনটি। তাহলে ঘনবস্তুকে আমরা ত্রিমাত্রিক বস্তু কেন বলতে পারি, এর মাত্রা হচ্ছে তিনটি, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, বেদ বা উচ্চতা। তাহলে বিন্দু, বিশেষ দ্রষ্টব্য তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই। বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় যে আমরা ধারণা পাইছি এ সম্পর্কে আমি তোমাদের একটু বলতেছি। তাহলে বিন্দু, রেখা, তল সম্পর্কিত বিশেষ কয়েকটি প্রয়োজনীয় ধারণা পেয়েছি। তাহলে এখন বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা যে পাইলাম সেটা আমি তোমাদেরকে এখন বলতে। দেখো, দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। সরলরেখা আঁকা যায়। এবার আসি 2 নম্বরটা। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। 3 নম্বর বৈশিষ্ট্যটা সম্পর্কে আমরা একটু জানি, বা 3 নম্বর ধারণাটা সম্পর্কে একটু জানি। একটি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকা যায়।
আমরা আরেকটা ধারণা দেখি যে একটি রেখাকে উভয় দিকে যতদূর সম্ভব বর্ধিত করা যায়। তাহলে একটি রেখাকে উভয় দিকে যতদূর সম্ভব বর্ধিত করা যায়। তাহলে রেখা থেকে যে সকল ধারণাগুলো আমি পাইলাম সে সকল ধারণাগুলো আমি তোমাদেরকে বলতেছি। তাহলে আমরা কি পাচ্ছি? একটি রেখাংশের দৈর্ঘ্য হলো তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। একটি রেখাংশের দৈর্ঘ্য হলো তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব। আমরা আর একটা ধারণা একটু দেখি যে যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে তবে তাদের যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোজক সরলরেখা সম্পূর্ণভাবে ওই একই তলে অবস্থান করবে। সম্পূর্ণভাবে ওই একই তলে অবস্থান করবে। কথা বলিস এখান কি দেখতেছি শেষ করতেছি। আর একটা ধারণা আমি একটু বলি। একই সমতলে দুটি সরলরেখা কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে সেট করতে পারে। তাহলে আমরা বিন্দু রেখা তল সম্পর্কিত বেশ কিছু প্রয়োজনীয় ধারণা আমি তোমাদের মাঝে উল্লেখ করলাম। আরও একটা ধারণা আমি পাইতে পারি, যেমন দুটি তল পরস্পরকে সেট করলে রেখা উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পারবে বা বুঝতে পারছো যে বিন্দু রেখা তল সম্পর্কিত বেশ কিছু ধারণা আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। তাহলে
যদি বিন্দু তল রেখা সম্পর্কিত প্রয়োজনীয় সংক্ষিপ্ত ধারণা, এর মধ্যে প্রথম ধারণাটি হচ্ছে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। যে সব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। একটি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকা যায়। তাহলে একটি রেখাকে উভয় দিকে যতদূর সম্ভব বর্ধিত করা যায়। একটি রেখাংশের দৈর্ঘ্য হলো তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। তাহলে যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোজক সরলরেখা সম্পূর্ণভাবে ওই একই তলে অবস্থান করবে। একই সমতলে দুটি সরলরেখা কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা উৎপন্ন হয়। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।